নমস্কার বন্ধুরা, আমি গতকাল একটি ভিডিও করেছিলাম। একটু গভীর রাতের দিকেই দিয়েছিলাম ভিডিওটি, যেখানে আমি বলেছিলাম এনটিএ যে ক্লারিফিকেশন দিয়েছে গ্রেস মার্কসের, এবং সেখানে সুপ্রিম কোর্টের যে রায়ের কপিটিকে তারা হাতিয়ার করেছে, সেই রায়ের ক্ষেত্রে যে পরীক্ষাটিকে নিয়ে সুপ্রিম কোর্টের রায় ছিল তার সাথে নিট পরীক্ষার সাযুজ্য নেই, বরঞ্চ 6টি কারণ আমি দেখিয়েছিলাম যে কারণে সুপ্রিম কোর্টের ওই রায় নিটের ক্ষেত্রে প্রযোজ্য হওয়া উচিত নয়। তো সেই ভিডিওটি আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, এবং সেই ভিডিওতে আমি এটাও বলেছিলাম যে কলকাতা হাইকোর্টে নিট 2024কে কেন্দ্র করে পিআইএল হয়েছে, একটি কেস হয়েছে, সেখানে চমক রয়েছে, এবং সেই কেসের অর্ডার কপি আমি পরের ভিডিওতে আলোচনা করব। তো সেই অনুযায়ী আমি এই ভিডিওতে সেই যে কেসটি কলকাতা হাইকোর্টে উঠেছিল সেই কেসের অর্ডার কপিটি আমি এই ভিডিওতে আলোচনা করছি। সেখানে পিটিশনার, যিনি নিট 2024-এ ভেরিয়াস ইররেগুলারিটিস আছে বলে একটি পিআইএল দাখিল করেছেন, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন দাখিল করেছেন, এবং সেখানে একটি প্রশ্ন বেশ বড় করে উঠে এসছে যে নিটের যে অ্যাপ্লিকেবল মার্কিং বা স্কোর সিস্টেম আছে, তাদের যত ব্রশিওর আছে, যা কিছু আছে, তাতে কোনো সিস্টেম নেই যেখানে 718 বা 719 কোনো ক্যান্ডিডেট নাম্বার পেয়ে। সওয়াল জবাব থেকে যেটা কোর্টের মনে হয়েছে যে তারা সুপ্রিম কোর্টের একটি অর্ডারকে বেস করে করেছেন। নিটের ক্লারিফিকেশনে যে কেস নাম্বারটি দেওয়া ছিল তার সাথে এই কেস নাম্বারটি পুরোপুরি এক নয়, একটু আলাদা। তো যা হোক, তো সেইটার ক্ষেত্রে অর্ডার কপিতে অন্তত 4টি অর্ডার উঠে এসছে। প্রথম অর্ডারটি হচ্ছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি নিটে যে গ্রেস মার্কস দিয়েছে, যে পদ্ধতিতে দিয়েছে সুপ্রিম কোর্টের অর্ডারের ক্ষেত্রে, সেইটাকে জাস্টিফাই করা যাবে কিনা সেটা নির্ভর করছে তাদের থেকে এফিডেভিট তারা দেবে যে তারা কিভাবে এই এক্সারসাইজটা করেছে। সেটা এফিডেভিট আকারে না পাওয়া পর্যন্ত সিদ্ধান্তে পৌঁছানো যাবে না যে তারা সঠিক করেছে না ভুল করেছে, এবং সেই কারণে 10 দিনের মধ্যে কিন্তু তাদের এফিডেভিট জমা দিতে বলা হয়েছে। তো 6 তারিখে অর্ডার হয়েছে, 16 তারিখের মধ্যে, 16ই জুনের মধ্যে কিন্তু তাদের এফিডেভিট দিতে হবে এনটিএ কে। দ্বিতীয় যে অর্ডারটি হয়েছে সেটি বেশ তাৎপর্যপূর্ণ। আমি বলেছিলাম যে চমক আছে, এই চমক 2 এবং 3 নম্বর অর্ডারে আছে, সেটাকে আমি একটু ব্যাখ্যা করলেই আপনাদের কাছে ব্যাপারটা পরিষ্কার হবে। 2 নম্বর অর্ডারে বলেছে এই এফিডেভিটে এনটিএ কে ডিসক্লোজ করতে হবে যে তারা যে রিজার্ভেশন পলিসিটা ফলো করেছে, সেটা স্টেটের যে রিজার্ভেশন পলিসি এবং সেন্ট্রালের যে রিজার্ভেশন পলিসি ফলো করেছে সেটাকে ডিসক্লোজ করতে হবে। এই মেরিট লিস্টে তারা কিভাবে তারা বিভিন্ন রিজার্ভেশন গুলো দিয়েছে, এক্ষেত্রে খুব তাৎপর্যপূর্ণ হচ্ছে যে সম্প্রতি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে 2010 সালের 5ই মার্চের পর, এবং যেহেতু নিটের রেজাল্ট তারপরে বেরিয়েছে, এই জাজমেন্ট হয়েছে 22 মে 2024, যেটাকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টে কেসও হবে, কিন্তু এখনো পর্যন্ত স্টে হয়নি। ফলে ওই হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় বলবৎ আছে। সেই অবস্থায় 4 জুন যে রেজাল্ট বেরিয়েছে, সেখানে যারা ওবিসি এ বা বি বলে দাবি করেছিল, সেই পলিসি অনুযায়ী বা ওবিসি সেই সেই ক্যাটাগরির মধ্যে কারা কারা সুযোগ পাচ্ছেন সেটা বোধহয় কোর্ট দেখে নিতে চাইছে। আমার অন্তত এখান থেকে কিন্তু এটা মনে হচ্ছে। আমি কিন্তু আমার আগের ভিডিওগুলোতেই বলেছিলাম, অনুমান করেছিলাম যে এরকম ঘটনা ঘটবে, যে কোনো অ্যাডমিশনের ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, এর পরের ক্ষেত্রগুলোতে কিন্তু এই রিজার্ভেশন পলিসি অনুযায়ী 5 মার্চ 2010-এর পর যে সাবকাস্ট ওবিসি তালিকাভুক্ত হয়েছেন তাদের কিন্তু সার্টিফিকেটে সমস্যা হবে, তাদের সার্টিফিকেটের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে। এটা দ্বিতীয়। তৃতীয় যে পয়েন্ট, সেই পয়েন্টটিতে বলা হয়েছে নিট ইউজি 2024 পরীক্ষাকে কেন্দ্র করে যত রেকর্ড আছে সমস্ত রেকর্ডকে এনটিএ প্রিজার্ভ করতে হবে তাদের। এইটা বেশ তাৎপর্যপূর্ণ মনে হয়েছে। পশ্চিমবঙ্গে শিক্ষক দুর্নীতি মামলা যেগুলো চলছে তাতে দেখা যাচ্ছে ওএমআর শিট যেগুলো থাকে সেগুলো ডিস্ট্রয় করে দেওয়া হয়। ফলে এই যে সেটা প্রাইমারি হোক, আপার প্রাইমারি 9, 10, 11, 12 হোক, বা গ্রুপ সি, গ্রুপ ডি হোক, যে মামলাগুলো চলছে সেখানে কিন্তু ওএমআর শিট ডিস্ট্রয় হয়ে গেছে বলে একটা সমস্যা। তো সেইটাকে মাথায় হয়তো ছিল বিচারপতিদের বিষয়টা। তো ফলে তারা কিন্তু খুব পরিষ্কার করে বলে দিয়েছেন যে নিট 2024-এর যত রেকর্ড আছে সমস্ত কিছু এনটিএ কে রেখে দিতে হবে, প্রিজার্ভ করতে হবে, এবং যতক্ষণ না কোর্ট অর্ডার দিচ্ছে সেইগুলোকে কিছু করা যাবে না, অর্থাৎ ডিস্ট্রয় যাতে তারা না করে। 4 নম্বর পয়েন্ট এই অর্ডারে, সেটা এই ব্যাপারটাকে একটু স্টের মতো করে দিয়েছে। সেটা হচ্ছে এই রিট পিটিশনের কি ফলাফল হয় সেটাকে মেনে কাউন্সিলিং পদ্ধতি বা কাউন্সিল প্রসেসটার আউটকাম আসবে। অর্থাৎ এইখানে যদি কাউন্সিলিং এ পরবর্তীকালে স্টে হয় 10 দিন পরে যে এফিডেভিট জমা করবে তার ভিত্তিতে বা কোর্টে সওয়াল জবাবের ভিত্তিতে, তাহলে প্রসেসটা
কিন্তু ততদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। মাননীয় বিচারপতি কৌশিক চন্দ্র এবং অপূর্ব সিনহা রয় এই জাজমেন্ট দিয়েছে। আপনাদের সামনে তুলে ধরলাম মূল 4টে অর্ডার নির্দেশ। আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।